আর মাত্র কয়েকদিন বাকি কোরবানির ঈদের। আর ঠিক এই সময় পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে বড় ধরনের আলোচনা, উত্তেজনা আর বিতর্ক। কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি 150 করে খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? গরু বেচা কেনা না, কিছু না, সব এসে বসে আছে। যে 5-10টা 20টা গরু এসছে, সব তো বসে আছি করলি। বিজেপি সরকার এসছে, আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? মদি করলে মদ খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে গরু মদি খেয়ে কিনতে হবে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কোরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। ওনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরু টরু বিক্রি হচ্ছে না। এখন কি করবো, এই গরুগুলো কি করবো আমরা? আমাদের বিষ খাওয়া ছাড়াও কোনো উপায় নেই, কি খাবো আমরা? কিন্তু এই যে একবার বলছে হবে কুরবানি, একবার বলছে হবে না, একবার 14 বছর গরু 6 বছর বাঁচে না, 14 বছর আয়ত্ত দিচ্ছে। সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছে ওয়েস্ট বেঙ্গলে গরুর ব্যবসা বন্ধ, গরু বেচা কিনা বন্ধ, এমনকি গরুর মাংস বিক্রি করাতেও নাকি কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে। আর এই সবের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ভারতের এত কোটি কোটি গরু এখন কোথায় যাবে? কারণ একটা গরু যদি 14 বছর বয়সের আগে জবাই করা না যায়, তাহলে সেই গরুগুলো কিনবে কে, খাবে কে, পালন করবে কে? আর এখান থেকে শুরু হচ্ছে নতুন আলোচনা। অনেকেই বলছে ভারতে যদি গরুর চাহিদা কমে যায়, তাহলে হয়তো সেই গরুগুলোর একটা বড় অংশ বাংলাদেশ সীমান্তের দিকে চলে আসবে। আর যদি সেটাই হয়, তাহলে কি বাংলাদেশের বাজারে গরুর মাংসের দাম কমে যাবে? যেখানে আজকে বাংলাদেশের মানুষকে 1 কেজি গরুর মাংস কিনতে 800 থেকে 1500 টাকা পর্যন্ত খরচ করতে হয়, সেখানে কি সত্যি 200 থেকে 300 টাকায় মাংস পাওয়া যাবে? আজকের ভিডিওতে পুরো বিষয়টা বিস্তারিত জানবো। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য দেখাবো যেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেক ভিডিও, পোস্ট আর লাইভে দাবি করা হচ্ছে নতুন প্রশাসন আসার পর গরু জবাই ও গরুর ব্যবসার উপর আগের তুলনায় অনেক বেশি কড়াকড়ি শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে কোরবানির ঈদের আগে এই বিষয়টা আরো বড় আকার নিয়েছে, কারণ পশ্চিমবঙ্গে হাজার হাজার খামারি আছেন যারা বছরের পর বছর ধরে গরু পালন করেন শুধুমাত্র কোরবানির বাজারকে কেন্দ্র করে। গ্রামে গেলে আপনি ঘোষপাড়া বা গরুর খামার এলাকা প্রায় সব জায়গাতেই দেখতে পাবেন। অনেক হিন্দু পরিবার বছরের পর বছর ধরে গরু পালন করে সংসার চালায়। তারা ব্যাংকে থেকে লোন নেয়, খামার তৈরি করে, বছরের পর বছর গরু বড় করে, আর কোরবানির সময় ভালো দামে সেই গরুগুলো বিক্রি করে লাভ করে। কিন্তু এখন যদি বাজারে কড়াকড়ি চলে আসে, তাহলে সবচেয়ে বড় সমস্যায় পড়বে কারা? এই প্রশ্নটাই এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ঘুরছে। অনেক মানুষ এখন একটা কথাই বলছে, মুসলমানরা গরুর মাংস না খেলেও অন্য মাংস খেয়ে বেঁচে থাকবে। কিন্তু যারা হাজার হাজার গরু পালন করছে তাদের কি হবে? কারণ গরু পালনকারীদের একটা বড় অংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাদের গরুগুলো যদি বিক্রি না হয়, তাহলে ব্যাংকের লোন কিভাবে শোধ করবে? খামারের খরচ কিভাবে চলবে? একটা গরুকে 2 থেকে 3 বছর বড় করতে কত টাকা লাগে জানেন? খাদ্য, ওষুধ, কর্মচারী, খামারের ভাড়া সব মিলিয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয়। আর এখন যদি বাজারে ক্রেতা কমে যায়, তাহলে সেই গরুগুলো নিয়ে খামারিরা যাবে কোথায়? এই কারণে অনেকেই বলছে মুসলমানদের চাপে ফেলতে গিয়ে উল্টো হিন্দু খামারিরাই বিপদে পড়ে গিয়েছে। এখন সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে আর একটা বিষয়, অনেকেই বলছে ভারতে নাকি 14 বছরের আগে গরু জবাই করা যাবে না। এই যে সরকার বলছে গোমাতা, তাহলে 14 বছর মানে বয়স পার হলে কি গোমাতা তখন কি হয়ে যাবে?
সরকার তারপরে কুরবানি দিতে বলছে, তারপর তাকে হত্যা করতে বলছে, তাহলে সেটা সরকারের কি ধরনের কথা? এটা একদম মানে মানা যোগ্যই নয় এই কথাটা। এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেক মুসলমান প্রশ্ন তুলেছে, যদি গরু সত্যি গোমাতা হয় তাহলে 14 বছর পর কেন জবাই করতে দেওয়া হবে? আবার কেউ বলছে, গরু যদি মা হয় তাহলে ষাঁড়গুলো কি বাবা না? এই ধরনের হাজার হাজার পোস্ট এখন ফেসবুকে, ইউটিউবে আর ইনস্টাগ্রামে ঘুরে বেড়াচ্ছে। কেউ সরকারের পক্ষে কথা বলছে, কেউ আবার তীব্র বিরোধিতা করছে। ফলে পুরো বিষয়টা এখন শুধু ধর্মীয় না, এটা রাজনীতিক এবং অর্থনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বন্ধুরা, কলকাতা বরাবরই খাবারের জন্য বিখ্যাত, বিশেষ করে বিফ রোল, বিফ কাবাব, বিফ বিরিয়ানি, এগুলোর জন্যই অনেক দোকান বহু বছর ধরে পরিচিত। কিন্তু এখন অনেকেই দাবি করছে, বড় বড় বিফ হোটেলগুলোতে আগের মতো ব্যবসা নেই, অনেক জায়গায় সাপ্লাই কমে গিয়েছে, অনেক দোকান নাকি আপাতত বন্ধ রয়েছে। যদিও সব জায়গায় একই অবস্থা না, তবুও বাজারে একটা আতঙ্ক তৈরি হয়েছে, কারণ ব্যবসায়ীরা বুঝতে পারছে না আগামী দিনে আসলে কি হতে যাচ্ছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলাদেশে কি সত্যি গরুর মাংসের দাম কমে যাবে? অনেকেই ভাবছে, ভারতে যদি গরুর চাহিদা কমে যায় তাহলে সেই গরুগুলো কোনো না কোনোভাবে বাংলাদেশে চলে আসবে, কারণ বাংলাদেশে এখনও গরুর মাংসের চাহিদা অনেক বেশি। বিশেষ করে কোরবানির সময় লাখ লাখ গরু প্রয়োজন হয়। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, ভারত এখন সীমান্তে অনেক বেশি নজরদারি বাড়াচ্ছে। বর্ডারের ব্যারিকেড, কাঁটাতার, নিরাপত্তা সব কিছুই আগের তুলনায় শক্ত করা হচ্ছে। তাহলে এত গরু বাইরে যাবে কিভাবে? অনেকেই বলছে, যদি দেশের ভেতরে বিক্রি না হয় তাহলে ভারত বিদেশে মাংস রপ্তানি আরও বাড়াবে। আর একটা তথ্য জানলে আপনি অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারক দেশগুলোর তালিকায় ভারত অনেক উপরের দিকে রয়েছে। মানে দেশের ভিতরে চাহিদা কমলেও আন্তর্জাতিক বাজারে ভারত আরও বড় ব্যবসা করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আগামী দিনে আসলে কি হবে? গরুর ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, নাকি কিছুদিন পর আবার স্বাভাবিক হয়ে যাবে? এটা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে একটা জিনিস পরিষ্কার, পশ্চিমবঙ্গের গরুর বাজার নিয়ে এখন ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। খামারিরা চিন্তিত, ব্যবসায়ীরা চিন্তিত, সাধারণ মানুষও বিভ্রান্ত। আর এই কারণে পুরো বিষয়টা এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতে যদি গরুর মাংসের উপর আরও কড়াকড়ি আসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কার হবে? হিন্দু খামারিদের নাকি মুসলমান ব্যবসায়ীদের? আর বাংলাদেশে কি সত্যি গরুর মাংস সস্তা হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন ইন্টারেস্টিং ও ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।